আপনারা যে যে মিটিং করলেন সেই মিটিং এ তো আমরা কোনো উত্তর পেলাম না যে আমরা কি আসলে কোনো নিরাপত্তা পাচ্ছি কিনা। কিন্তু আপনারা বলছেন নিরাপত্তা নাই, নিরাপত্তা হবে, আমরা আরো কঠিন হব। কার বিরুদ্ধে কঠিন হবেন? আপনি যে সকল ছাত্র নামধারী গুন্ডারা ডাকাতরা বাড়ি আক্রমণ করে ভেঙে দিচ্ছে, সেই বাড়ির মালিক যখন যায় প্রটেস্ট করতে, আপনারা উল্টা সেই গুন্ডাদের পক্ষে গিয়ে ডেভিল হান্ট করেন। সেনা প্রধান ওনার লম্বা বক্তৃতার কোনো একটা অংশে উনি বলেছেন যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র কি ক্যান্টনমেন্ট? বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র কি যমুনা? আমরা জানি না, কারণ বাইরের পৃথিবী সবাই ক্যান্টনমেন্টের সাথে কথা বলে। আর ডক্টর ইউনূস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে বিভিন্ন মানুষকে নিয়ে গিয়ে উনি ছবি ফটো সেশন করেন, আর তা ওনার লেলিয়ে দেওয়া কিছু রাস্তায় আন্দোলন করার চেষ্টা করে। আপনার তাতে ফুল স্টপ কিনা সেটা সময়ই বলে দেবে, তবে মনে হচ্ছে ঘড়ি টিক 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 টিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক ব্রিফিং হয় প্রতি সোমবার। সেই ব্রিফিং এ বাংলাদেশ সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর অংশ নেন এবং বাংলাদেশের নানা বিষয় তুলে ধরেন। বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে। সেনানিবাসে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছে। এই বিষয়টাও দস্তগীর জাহাঙ্গীরের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ প্রশ্ন আকারে এসেছিল। বিষয়টা তার মুখেই আমরা শুনবো। আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানালেন আপনার শোতে কথা বলার জন্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের পরিস্থিতি প্রতি মুহূর্তে, বাংলাদেশের যেরকম প্রতি মুহূর্তে মানুষের উপর অত্যাচার বেড়েই চলছে, ঠিক সেই একইভাবে বাংলাদেশকে যারা শাসন করছেন, বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে এককেন্দ্রিক কোনো শাসন নাই বলেই প্রতীয়মান হচ্ছে, সেখানে একটা অংশ মনে করে বা তারা মনে করে তারা দেশ চালাচ্ছে, তারা হলেন সেনা। আবার ইউনূস মনে করেন উনি দেশ চালাচ্ছেন প্রধান অ্যাডভাইজার হিসাবে। আবার কিছু জঙ্গি সংমিশ্রিত কিছু তথাকথিত জঙ্গি ছাত্ররা যারা এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করেছে, তাদের মধ্যে 5-6 জন, 3-4 জন, 5 জন ম্যাক্সিমাম, কিছু আছে সরকারের সাথে সম্পৃক্ত, কিছু রাজপথে। তারা সকলেই প্রতিদিনই বিভিন্ন কিছু নিয়ে বাংলাদেশকে উত্তেজনার মধ্যে রাখেন। আপনি জানেন যে আমার কাজ হলো বাংলাদেশে যে কোনো সময় যে কোনো অরাজকতার সৃষ্টি হয় এবং সেটার কনসিকুয়েন্স বা আমেরিকার যদি ন্যাশনাল সিকিউরিটি বা আমেরিকার ইন্টারেস্ট ওটার উপর আছে কিনা সেটা বের করে আনার আমি চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই ভালো করে অবগত আছেন যে আজকে এখন যখন কথা বলছি আমেরিকার দুপুর বা গড়িয়ে বিকেল, বাংলাদেশের সকাল থেকে দুপুরের পরপরই আমাদের সেনা প্রধান ওয়াকার, জেনারেল ওয়াকার, উনি আজকে সেনা সদস্যদের এবং অফিসারদের সাথে দরবার করেন। যে শব্দটা আমি গত 5-6 বছরের মানে 5 অনেক 2009 সন থেকেই আমি এই শব্দটা পরিচিত, যে সেনারা যখন একসাথে বৈঠক করেন তো এটাকে দরবার বলা হয়। এই দরবারের মৌলিক কি বিষয় ছিল সেটা নিয়ে গতকালকে আমি 3টি লাইভ করি, প্রশ্ন রাখি। আমার সাথে অনেক উপস্থিত ছিলেন, যে ডক্টর নুরুন নবী ছিলেন, ডক্টর সরওয়ার জাহাঙ্গীর ছিলেন, তাদেরকে কাছে প্রশ্ন রাখি যে এই বিষয়টা কি। 3 অগস্ট বাংলাদেশের এই সেনাপ্রধান একটা মিটিং করেছিলেন এবং সেই মিটিং করেছিলেন একইভাবে একই দরবারে, এবং মিটিং উত্তর বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পেলাম। আমরা কিন্তু উত্তর খোঁজার জন্য সময় দিতে হলো। সেই উত্তরটা আমরা পেলাম কার কাছ থেকে? আমরা পেলাম আংশিকভাবে প্রফেসর বা ডক্টর বা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। উনি যখন ইউনাইটেড নেশনসে আসলেন পিকনিক করতে, তখন উনি বলে ফেললেন ক্লিন্টন এর সামনে যে এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, এটা আকাশ থেকে আসেনি। এটা উনি সুস্পষ্ট, এই ভিডিও তো মুছে ফেললেও মুছে যাবে না, এটা ভেসে বেড়াচ্ছে আকাশে, ইথারে। সেখান থেকে আমরা কিছুটা জানলাম। তারপরে আমরা অল্প অল্প করে আরো জানতে থাকলাম যে এই বেচারা যে সকল জঙ্গি ছেলেরা
এই মেটিকুলাসলি ডিজাইনে অংশগ্রহণ করলো, তারা অনেকে বলে ফেললো যে আমরা তো ইচ্ছা করে মেট্রো রেল না পোড়ালে, আমরা পুলিশকে না মারলে, আমরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ না করলে তাহলে এত সহজে এই পরিবর্তনটুকু আসতো না, আর আমরা রেডিও ছিলাম জঙ্গি, যদি এটাতে না হয় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামে, যেটা আজকে একজন উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সরকারের উপদেষ্টা বলেছেন। সো এই সকল সমস্ত কিছুকে একত্রিত করে আজকে যখন আমাদের সেনা প্রধান ওনার লম্বা বক্তৃতার কোনো একটা অংশে উনি বলেছেন যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন, আমি রিপিট করি, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি এত লম্বা করে আসলাম, যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে, ইমিনেন্ট বলেছেন, এবং সেটা উনি আবার প্রতিহত করার জন্য হাদিস কোরআনের রেফারেন্স টেনে বলেছেন, অনেক কিছু বলেছেন যে আমাদেরকে একত্রিত থাকতে হবে, আমাদেরকে সৎ থাকতে হবে, আমাদের এই করতে হবে, আমরা তাহলেই এই বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উতরাতে পারবো। এখন আলোচনা যদি করি তাহলে এখানেই সীমাবদ্ধ রাখতে হবে, আলোচনা অনেক বড় হয়ে যাবে যদি আমি বলি যে উনি কেন একজন সেনাপ্রধান হিসাবে যখন শঙ্কা প্রকাশ করেন তাহলে আবার আপোষ কিসের? আপনার তো ইমিডিয়েট আমাদের বা জনগণকে 18 কোটি মানুষকে যেভাবে সিকিউর করা প্রয়োজন সেভাবে আপনার সিকিউর করার জন্য নেমে পড়তে হবে। যেহেতু সেটা হচ্ছে না, উনি অন্য দোহাই দিয়ে, অনেক কিছুর দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছেন বলে আমার কাছে মনে হলো। তখন আমি ভাবলাম যে বিষয়টা স্টেট ডিপার্টমেন্ট আসলে কি বলে। আমি প্রশ্নটা এইভাবে উত্থাপন করি যে বাংলাদেশ সেনাপ্রধান আজকে 12 ঘন্টা আগে বাংলাদেশে হবে, এক্সট্রিমিস্টদের আক্রমণ হবে, যে বাংলাদেশ যাতে আরেকটি আফগানিস্তান, আমি আফগানিস্তান শব্দটা ব্যবহার না করার অনিচ্ছা থাকলেও করেছি এই কারণে, আপনারা জানেন আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যে হঠাৎ নোটিশে কিভাবে চলে আসলো, তাতে করে কত মানুষের বিপদ হলো। এমনি তো তালিবান তৈরির পরে তালিবান দিয়ে যে বিপদগুলো হচ্ছে, এখন আবার সেই তালিবান সেখানে, অতএব আরেকটি আফগানিস্তান যাতে বাংলাদেশ না হয়ে পড়ে সেই প্রশ্নটি উনি করি। এখন যদি এটা সেকেন্ড পার্টি যে উনি কি উত্তর দিলেন, আপনার মাধ্যমে আমাদের শ্রোতা মন্ডলী সকলের কাছে যে বিষয়টা আসলে জানানো খুব জরুরি প্রয়োজন, আমাদের শ্রোতারা চায় ইয়েস অর নো কোশ্চেন, এই আনসার। কিন্তু ডিপ্লোমেটরা, স্পেশালি স্টেট ডিপার্টমেন্ট, যেখানে সারা পৃথিবীর বিষয়ে আলাপ হয়, সারা পৃথিবী যখন এইটার দিকে তাকিয়ে থাকে, তখন তারা ওইখানে কখনোই সরাসরি কোনো উত্তর দেন না। যে উত্তরগুলো দেন সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদের বা যারা অ্যানালাইসিস করেন। তা সেটা বিশ্লেষণ করলে যে উত্তর উনি দিয়েছেন যে আমেরিকান এমন একটা ভালো সরকার রয়েছে এই মুহূর্তে, যারা আমাদের বন্ধু, দেখতে হবে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিনা, যেখানে অ্যাট্রোসিটি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আমাদের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট আছে কিনা সেখানে। এবং উনি বলেছেন যে এই অঞ্চলে আমাদের, যেহেতু আমাদের সব প্রেসিডেন্ট মনে করেন যে সকলগুলো আমাদের দেখা উচিত, এবং আশা করছি আমরা ডিপ্লোম্যাটিক উপায়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বা আমরা জানাবো, আমরা এটার সাথে এঙ্গেজড রয়েছি, যে বাংলাদেশের যাতে এই ধরনের কোন জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ নয় তথা বিশ্বের কোথাও যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটতে পারে, আমরা সবসময় এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছি। ধন্যবাদ বারি ভাই। এই বিষয়টা আপনি যেদিন উত্থাপন করলেন সেদিন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব বলেছেন বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, বাংলাদেশের জরুরি অবস্থার কোনো সম্ভাবনা নেই। এটার পার্থক্যটা বুঝতে পারেন? আপনাকে এটা আমি যদি বলি যে আমি পার্থক্যটা বুঝতে পারলাম কি পারলাম না, সেটার জন্য পুরাতন ইতিহাসে, একটু পুরাতন ইতিহাসে ফিরে যেতে হবে। আমেরিকার ইন্টেলিজেন্সের ডিরেক্টর যখন বলেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলন হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, তিনি কিন্তু তখনও বলেন যে বাংলাদেশে এসব কিছু হচ্ছে না, সব মিথ্যা কথা। অতএব এখানে আপনার উত্তর আমি আশা করি আপনি পেয়ে গেছেন বারি ভাই। আমেরিকান সেই গোয়েন্দা প্রধান ভারতে এসে ইন্টারভিউতে, এনডিটিভি ইন্টারভিউতে এই আশঙ্কার কথা বলেছেন, বাংলাদেশে খেলাফতের প্রতিষ্ঠার আশঙ্কা। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছে। এই দুইটার যোগসাযোগ কি
সর্বশেষ উনি বলেছেন ফুল স্টপ। আমি যদি বলি ফুল স্টপের বিষয়টা তো ছিল এর আগে, যে উনি যে গত মাসে যে বক্তৃতা, গত এই মাসের প্রথম সপ্তাহের দিকে যে বক্তৃতা করলেন, এবং উনি সেখানে বলেছেন এনাফ ইজ এনাফ, 7 মান্থ আমরা অনেক সহ্য করেছি এখন, এবং উনি ফুল স্টপ এবং দাড়ি কমা এসবগুলো সবকিছুর কথা বলেছেন, কিন্তু স্পেশালি বিডিআর হত্যা মামলা অমুক বিডিআর ঘটনা নিয়ে বা বিডিআর কাণ্ড নিয়ে উনি বলেছেন যে এটার সাথে এটা যেভাবে ঘটেছে আমরা জানি, এটা নিয়ে আর কোনো ইফ বাট কিন্তু অমুক তমুক না, এটা ফুল স্টপ, সেখানে একটা বিষয়। তারপরে উনি বলেছেন যে এনাফ ইজ এনাফ, যে আমরা 7 মাস অনেক কষ্ট করেছি, অনেক সহ্য করেছি, আর নয়। সেটা ছিল রাজনৈতিক পরিভাষায় যে উনি নির্বাচন দিয়ে, এবং বলছেন যে আমরা শান্তি, উনি ওনার কথা বলেছিলেন আমি শান্তিতে ছুটি চাই, তার মানে উনি যখন ছুটিতে যাবেন তার আগে বাংলাদেশে একটা শান্তি বজায় ফিরিয়ে আনতে চান। কিন্তু গতকালকের বিষয়টাতে যদি আমরা ফিরে আসি, উনি বলেছেন বাংলাদেশ অশান্ত, এই কথাটা উনি বলেছেন ওনার কথায়। উনি হয়তো বা শব্দটা অশান্ত নয়, উনি বলছেন যে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, এবং বাংলাদেশের সেনাবাহিনী অবশ্যই দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কখনোই তারা যে একত্রিত ভাবে সকল মোকাবেলা করবে এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করলেই তখনই কেবল তারা ব্যারাকে ফিরে যেতে চায়। আমি কথাটা আরেকটু শর্ট অন্যভাবে বলতে হবে, তখনই কেবলটা উদ্রু করতে হবে আমার, তখনই কেবল না, ওনারা একটা টাইম বলে দিয়েছেন যে জানুয়ারির ভিতরে ওনারা ব্যারাকে ফিরে যেতে চান। উনি আবার এটাও বলেছেন যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমি বলছি সৈনিকদের প্রতি, বলেছেন উনি যে আমি সৈনিকদের কাছে এই মেসেজটা পাঠাবো যে আপনারা ব্যারাকের বাইরে রোজা রাখছেন এবং ইফতার করছেন, যেটা আমরা চাই দ্রুততা সময়ই আপনারা ব্যারাকে ফিরে আসবেন, এবং সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেই কাজগুলোই আমরা করবো একতাবদ্ধভাবে। এখন এটাকে যদি আমি আপনার সাথে বলি যে তার অর্থটা হলো যে ব্যারাকে ফিরে যাবে, কারণ নতুন নেতৃত্বের কথা বলেছেন উনি, নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের কথা বলেছেন। তাহলে নির্বাচনের মধ্যে নতুন নেতৃত্ব হলে নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। তার অর্থটা হলো যে আমার মনে হচ্ছে গত 1 সপ্তাহ ধরে সেনা সদর বা সেনা প্রধানের অফিস থেকে বা সেনা প্রধান নিজে অনেকজনের সাথে দেখা করেছেন, আমেরিকান কূটনৈতিক গিয়ে দেখা করেছেন, আমেরিকান কংগ্রেসম্যান গিয়ে দেখা করেছেন, উনি নিজে প্রফেসর ইউনুস বা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন। আজকে এই মুহূর্তে যখন কথা বলছি তখন আমেরিকান জেনারেলরা বা ঢাকায় অবস্থান করছেন, তাদের সাথে ওনার বৈঠক। গত কয়েকদিনে জাপানের অ্যাম্বাসেডার সহ অনেকেই দেখা করেছেন যে তাদের ইনভেস্টমেন্টটাকে তারা যাতে সিকিউরলি ফিরিয়ে নিয়ে যেতে পারে, এই তাদের আকুতি। এখন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র কি ক্যান্টনমেন্ট? বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র কি যমুনা? আমরা জানি না, কারণ বাইরের পৃথিবী সবাই ক্যান্টনমেন্টের সাথে কথা বলে। আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে বিভিন্ন মানুষকে নিয়ে গিয়ে উনি ছবি ফটো সেশন করেন, আর ওনার লেলিয়ে দেওয়া কিছু রাস্তায় আন্দোলন করার চেষ্টা করে। আপনার তাতে ফুল স্টপ কিনা সেটা সময়ই বলে দেবে, তবে মনে হচ্ছে ঘড়ি টিক 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 টিক। স্টেট ডিপার্টমেন্টের এই ব্রিফিং এর আগে গত রাত্রে আপনি লাইভে এসেছিলেন একজন প্রবাসী নেতাকে সঙ্গে নিয়ে, এবং সেই লাইভে আপনি সেনানিবাসের বৈঠককে সামনে রেখে যেসব প্রশ্নগুলো আপনারা আলোচনা করছিলেন এর উত্তরগুলো কি আজকের বৈঠকে এসেছে? অসংখ্য ধন্যবাদ। আমি ফজলুল বারী ভাই আপনাকে একটা ধন্যবাদ জানাই, এবং কর্নিশ যে আপনি লক্ষ্য করেছেন। ইয়েস, আমার গতকালকের একদম এই লাইভটা করার মৌলিক কারণটি ছিল তখন অথবা ওই সময়ে বাংলাদেশের সেনানিবাসে মিটিংটা বসবেন। বাংলাদেশের প্রায় শতভাগ মানুষ, প্রায় শতভাগ বলছি শুধু যাদের ক্ষমতা নেই দেখার আর শিশুরা ছাড়া, বাংলাদেশের সকল মানুষ এই বৈঠকের প্রতি তাকিয়েছিলেন। কারণ বাংলাদেশের মানুষ আলটিমেটলি যারা ক্ষমতায় যেতে চায় তারাও সুস্থ না, মানে তাদের পরিবেশ অশান্তিতে বসবাস করছে, যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারাও চাচ্ছে একটা সুস্থ পরিবেশ,
আর সকলেই তাকিয়ে আছে যে এই সরকার, যে সরকার টিকে আছে এখনো পর্যন্ত, তার তো অনলি পাওয়ারই হলো এই আমাদের আপনারা যেটাকে বলেন উত্তর পাড়া শব্দটা আপনার সবার কাছে শুনে বলছি, আমি বলবো ক্যান্টনমেন্ট। এখন সেখানে একটা মিটিং হবে যেটা 3 অগাস্টে ঘটেছে এবং বাংলাদেশে পট পরিবর্তন ঘটেছে। এখন আবার ওনারা একই মিটিং করছেন, অতএব তাদের ধারণা ওই যে প্রেফারেন্স হয়েছিল যে হয়তোবা এখন তাদের পক্ষের সকলেই সমানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা সামাজিক মাধ্যমে যে পায়তারা হচ্ছে বাংলাদেশে কি জানি ইমার্জেন্সি ঘোষণার অর সামথিং লাইক দ্যাট, আমরা কিন্তু বলছিলাম না, মানে আমরা বলে সাংবাদিকরা বলছিলাম না, আর অন্যান্য রাজনৈতিক সংগঠন যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে তারাও কিন্তু বলছিল না। বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে অবশ্যই আলোচনা হওয়া প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন, আমাদের আগেই জানা প্রয়োজন আসলে মিটিং এ কি হতে পারে। সম্ভাব্য যে প্রশ্নগুলো আমরা কালকে করেছিলাম লাইভে, আমি বলবো যে 99%ই আমরা উত্তর পাইনি। ওনার কাছ থেকে যে উত্তরটা আমরা পেয়েছি সেটা তো আমরা সব প্রতিবারই বলে যাচ্ছি গত 7 মাস ধরে, যে বাংলাদেশের মানুষ নিরাপদে নেই, এবং এই নিরাপদে থাকার দায়িত্বটা যে পুলিশ ডিপার্টমেন্ট শুধু বাংলাদেশের নয়, আপনি থাকেন অস্ট্রেলিয়াতে, আমি এক সময় দীর্ঘ সময় ছিলাম ইউরোপে 18 বছর, তারপরে আমি আবার থাকি 18 বছর আমেরিকায়। পৃথিবীর সমস্ত দেশের বেসিক নিরাপত্তা দিতে হয় কাকে? পুলিশকে। সেই পুলিশকে আপনারা গত 5ই অগাস্ট মানে আমি বলবো যে একদম নিজেরা তৈরি করে ওই যে প্ল্যান তৈরি করে আপনারা নিজেরা 3 দিন ক্ষমতার ভ্যাকুয়াম রেখে আপনারা সেই পুলিশ ডিপার্টমেন্টকে করে দিলেন, ডেস্ট্রয় করে দিলেন। অতএব নিরাপত্তা তো দিতে হবে আপনাদেরকে, সেনাদেরকে নিরাপত্তা দিতে হবে। তো সেই নিরাপত্তাটা যেহেতু আপনারা দিতে পারছেন না, এটা নিয়ে আপনারা যে মিটিং করলেন, সেই মিটিং এ তো আমরা কোনো উত্তর পেলাম না যে আমরা কি আসলে কোনো নিরাপত্তা পাচ্ছি কিনা। কিন্তু আপনারা বলছেন নিরাপত্তা নাই, নিরাপত্তা হবে, আমরা আরো কঠিন হব। কার বিরুদ্ধে কঠিন হবেন? আপনি যে সকল ছাত্র নামধারী গুন্ডারা, ডাকাতরা বাড়ি আক্রমণ করে ভেঙে দিচ্ছে, সেই বাড়ির মালিক যখন যায় প্রটেস্ট করতে, আপনারা উল্টা সেই গুন্ডাদের পক্ষে গিয়ে ডেভিল হান্ট করেন। তাহলে আসলে উত্তর পাইনি, এটাই বলবো বাড়ি ভাই। ডক্টর জাহাঙ্গীর, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি স্টেট ডিপার্টমেন্টের আজকের ব্রিফিং এ বাংলাদেশের গ্রেপ্তারকৃত সাংবাদিকদের বিষয়টা এনেছিলেন, ওখান থেকে যে উত্তরটা এসেছে তাকে এখানে শেয়ার করতে পারেন? বাড়ি ভাই অসংখ্য ধন্যবাদ। কিশোরের জন্য কাজ হচ্ছে, যার জন্য আমি চিন্তা করলাম আমার এখানে কিনা, এই জন্য মিউট করলাম। আচ্ছা বাড়ি ভাই, আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই যে এই প্রশ্নটা নিয়ে আসার জন্য। কারণ জার্নালিস্ট, সে আমাদের যে কোনো জার্নালিস্ট পৃথিবীর যে কোনো স্থানে, গাজা থেকে আরম্ভ করে যে কোনো অবস্থানে রয়েছেন আমাদের জার্নালিস্ট বন্ধুরা, কলিগরা, তারা আমরা সকলেই করি। এবং আমেরিকাতে একটি প্রতিষ্ঠিত শব্দ বা প্রতিষ্ঠিত বাক্য তারা ব্যবহার করেন, সেটা কি? জার্নালিজম ইজ নট এ ক্রাইম। এখানে যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের প্লেনে চড়ে বহু সাংবাদিকরা তাদের সাথে ভ্রমণ করেন এবং সেই করেন, নিউজ করেন। তার অর্থ কি তাকে সাপোর্ট করা, তাকে তার পক্ষে চলে যাওয়া? নো, এটাই নিয়ম, এটাই চলছে। অতএব গত 15 বছরে যে সকল সাংবাদিকরা তো সরকারের কাছাকাছি ছিলেন, তাদের সবাইকে হত্যা মামলায়, ফেব্রিকেটেড হত্যা মামলায় জেলে, এবং 7 মাস ধরে আপনারা জেলে রাখেন। এই প্রফেসর বলেন, ডক্টর বলেন, মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আয়নায় তাকান, পৃথিবী কিন্তু আপনাকে বিশ্বাস করতো, আমি না করলেও, বাঙালিরা অনেকে না করলে পৃথিবী বিশ্বাস করতো যে আপনি শান্তিতে নোবেল। একজন জার্নালিস্টকে আপনি, একজন না বহু জার্নালিস্টকে, মহিলা জার্নালিস্ট সহ তাদেরকে আপনার বিনা বিচারে আটক রাখলেন, এবং সেসবগুলো কি ফ্যাব্রিকেটেড খুন কেস। আমি এই কথাটা গত 7 মাসে অন্ততপক্ষে 10-15 বার উঠিয়েছি।
আমি যখনই সুযোগ পাই, আমাকে যদি একের অধিক প্রশ্ন করতে সুযোগ দেওয়া হয়, আমি অবশ্যই আমাদের প্রেস ফ্রিডম নিয়ে, আমাদের জার্নালিস্টদেরকে নিয়ে, কারণ এটা আজকে যে জার্নালিস্ট ভাইরা মনে করছেন আমরা আপনাদের বিরোধী, আপনাদের জন্য কিন্তু কথাটা একদিন প্রযোজ্য হবে। অতএব উনি যেটা উত্তর দিয়েছেন যে বাংলাদেশের সরকার, উনি নাম নিয়ে বলেছেন বাংলাদেশের সরকার, যে বাংলাদেশে যেটা বেসিক ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ প্রেস, এইসবগুলো আশা করে আমেরিকা যে বাংলাদেশ সরকার এটাকে সমুন্নত রাখবে। এবং সেই সমুন্নত রাখার অর্থ হলো যে আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, আমরা যতই এক্সপার্ট হই না কেন নিজস্ব প্রফেশনে, আমাদেরকে একটা লাইন ধরে কথা বলার, উত্তর দেওয়ার জন্য একটু সময় লাগে। টেমি ইতিমধ্যে এটা ওনার চতুর্থ বা পঞ্চম, আমার মনে হয় চতুর্থ দিন ছিল, তৃতীয়, ওটা বোধহয় ওনার চতুর্থ ব্রিফিং। উনি একজন খুব সিনিয়র জার্নালিস্ট, ফক্স নিউজ থেকে আসা, কিন্তু ওনার কাছ থেকে আমরা আরো ডিপ উত্তর পাওয়ার জন্য আর সময় দিতে হবে। উনি যেই কথাগুলো আজকে বলছেন প্রত্যেকের উত্তরে, আমার শুধু নয়, আমরা প্রত্যেকে আরো ডিপলি চাই, যেরকম আগের এরা বলতেন, উনিও কালকে বলতে পারবেন, পরশুদিন বলতে পারবেন। উত্তরটা ছিল বাংলাদেশ সরকারের কাছ থেকে আমেরিকা যেটা আশা করে, যে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বাংলাদেশের মৌলিক সমস্ত লিবার্টিস গুলো যাতে মানুষ এক্সারসাইজ করতে পারে তার দিকে নজর দিবেন, এবং আমেরিকা ওটার উপর নজর রাখছে। ধন্যবাদ বারি ভাই, এবং ধন্যবাদ এই কোশ্চেনের জন্য।